আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মার্কিন অস্ত্রের বড় চালান পেয়ে উজ্জীবিত ইসরায়েলি বাহিনী আবারও গাজা সিটির আল সুজাইয়া এলাকায় হামলা শুরু করেছে। এর কড়া জবাব দিচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় গাজায় আরও অন্তত 10 যুদ্ধযান ধ্বংস হয়েছে, নিহত হয়েছেন অনেক সেনা। হিজবুল্লাহর ভয়াবহ হামলায় পুড়েছে ইসরায়েলের বিভিন্ন শহর, সেখানেও প্রাণ হারিয়েছেন অনেক সেনা। হুথিরা আরও একটি ইসরায়েলি জাহাজে আঘাত এনেছে। ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি আবারও নিঃশর্ত সমর্থনের কথা জানিয়েছেন। তবে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের কাছে হেরে হতাশায় নিমজ্জিত হয়েছে বাইডেন শিবির। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে কয়েক মাস আগে গাজা সিটির আল সুজাইয়া এলাকায় সেনা প্রত্যাহার করেছিল ইসরায়েল। বৃহস্পতিবার সেখানে নতুন করে হামলা শুরু করলে দখলদারদের কঠোর জবাব দিচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি সামরিক কমান্ড এদিন ফিলিস্তিনিদেরকে আল সুজাইয়া থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে এর আশেপাশে হামলা শুরু করে। তবে এই হামলা শক্তভাবে প্রতিহত করে চলেছেন প্রতিরোধ যোদ্ধারা। অগ্রসরমান ইসরায়েলের সাঁজোয়া যানগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস। কয়েক ঘন্টার প্রচণ্ড লড়াইয়ে দখলদারদের যুদ্ধযানগুলোর ওপর 6টিরও বেশি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন তাদের যোদ্ধারা। বাকের জিলজাল সহ বিভিন্ন ধরনের শক্তিশালী বিস্ফোরকের আঘাতে ধ্বংস হয়েছে মার্কাভা ট্যাঙ্ক, মিলিটারি গ্রেড বুলডোজার সহ ইসরায়েলের অন্তত 6টি যুদ্ধযান। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বৃহস্পতিবার আল সুজাইয়া এলাকায় হানাদারদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে। সেখানে শাওয়াজ পেনিট্রেটের মাধ্যমে তারা ইসরায়েলি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত করেন। এ সময় আল ইয়াসিন ট্যান্ডেম আরপিজির মাধ্যমে একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসিকে আঘাত করা হয়। কাসামের সামরিক মিডিয়া ইউনিট জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি আরপিজির আঘাতের নামের শ্রেণীর ওই এপিসি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যানবাহনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। হামলায় এপিসির সব ক্রু সদস্য নিহত হন বলে নিশ্চিত করেছে আল কাসাম। দক্ষিণ গাজা সিটির তাল আল হাওয়া এলাকায়ও দখলদার বাহিনীর উপর আরপিজি হামলার খবর দিয়েছেন তারা। উত্তরের পাশাপাশি দক্ষিণ গাজার রাফা শহরে দখলদারদের ওপর অবিরাম হামলা চালিয়েছেন হামাসের যোদ্ধারা। বৃহস্পতিবার তাদের সামরিক অবস্থানগুলোতে কয়েক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়। শহরের সোফা, আল সাউদি ও কারেম আবু সালেম মিলিটারি সাইট লক্ষ্য করে বড় ধরনের মর্টার হামলা করেন তাদের যোদ্ধারা। আল শিবলি মসজিদের পাশে কাসামের স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হন। আল সাউদিতে তারা আরপিজির মাধ্যমে আঘাত হানলে একটি ইসরায়েলি এপিসিতে আগুন ধরে যায়। দ্রুত সামরিক হেলিকপ্টার এসে সেখান থেকে নিহত এবং আহত সেনাদের সরিয়ে নেয়। আল সাবুরে এলাকায় কাসামের যোদ্ধারা ট্যান্ডেম আরপিজির মাধ্যমে একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন। এদিন ফিলিস্তিনি যোদ্ধারা বিভিন্ন ধরনের আর্টিলারি শেলের মাধ্যমে নেতজারিম এবং কিসুফিম মিলিটারি সাইটেও হামলা চালান। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বৃহস্পতিবার লোয়ার আল জালিলের অধিকৃত সাফাদে রকেটের বিশাল ঝাঁক পাঠিয়ে কয়েকটি ইসরায়েলি হামলার জবাব দিয়েছে। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী সাফাদে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন হিজবুল্লাহর যোদ্ধারা। সংগঠনের তরফে বলা হয়েছে, ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান এয়ার ডিফেন্স ইউনিট যেখানে অবস্থিত সেই বিরিয়া ব্যারাকে গ্র্যাড শ্রেণীর রকেটের ঝাঁক নিক্ষেপ করেছেন তারা। হামলার ফলে সাফাদ শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে নিমজ্জিত হয়। প্রাথমিক খবর অনুযায়ী আয়রন ড্রোন রকেটের ঝাঁক প্রতিহত করতে না পারায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। হামলার পর বিরিয়া, এইন জেইতিম এবং সাফাদে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলের মিডিয়া বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি ছিল হিজবুল্লাহ ছোড়া অন্যতম বৃহত্তম রকেটের ঝাঁক। এছাড়া হিজবুল্লাহর মানববিহীন বিমান বাহিনী বৃহস্পতিবার ভূমধ্যসাগর উপকূলে ইসরায়েলের আল নাকুরা নৌঘাঁটিতে কয়েকটি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে হামলা চালায়। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ড্রোনগুলো ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সদস্যদের অবস্থান এবং আবাসস্থলগুলোতে আঘাত করে। এতে বেশ কিছু স্থানে আগুন ধরে যায় এবং কয়েকজন সেনা নিহত হন এবং আহত হন। এদিন হিজবুল্লাহ অধিকৃত লেবানিজ সেবা ফার্মের রুইসাত আল কার্ন মিলিটারি সাইটে নতুন ধরনের রকেটের হামলা চালায়। তবে এই রকেটের নাম গোপন রেখেছেন তারা। এদিকে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিজেদের 4 যোদ্ধা নিহত হন বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার জানিয়েছেন, লোহিত সাগরে মানববিহীন এরিয়াল এবং সারফেস ভেসেল ও অ্যান্টিশিপ মিসাইলের মাধ্যমে ইসরায়েল সংশ্লিষ্ট আরেকটি বাণিজ্যিক জাহাজে আঘাত হেনেছেন তারা।
সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও দুটি বড় অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযান পরিচালিত হয় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের সঙ্গে যৌথভাবে। এতে অধিকৃত হাইফার গুরুত্বপূর্ণ একটি ইসরায়েলি সাইটে কয়েকটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। দ্বিতীয় অভিযান পরিচালনা করে ইয়েমেনি বাহিনীর আনম্যান্ড এয়ারফোর্স, রকেট ফোর্স ও নেভি। এতে লোহিত সাগরে কয়েকটি আত্মঘাতী ড্রোন, অ্যান্টিশিপ মিসাইল ও একটি মানববিহীন সারফেস ভেহিকেলের মাধ্যমে সি জয় বাল্ক ক্যারিয়ারে আঘাত করা হয়। ইয়েমেনের আল হোদাইদার 83 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ওই জাহাজে হামলার কথা নিশ্চিত করেছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস। ইয়েমেনি মুখপাত্র বলেন, ইরাকি যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে তারা লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখবেন। আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি বলেছেন, গাজার সমর্থনে ইয়েমেনের নৌ অভিযানগুলো যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি লোহিত সাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ার প্রত্যাহার করে নেওয়ার কারণ হিসেবে ইয়েমেনের নৌ অভিযানগুলোর কথা উল্লেখ করেন। আল হুথি বলেন, বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর পরাজয়ের বেশে আইজেনহাওয়ার লোহিত সাগর ত্যাগ করেছে। তিনি বলেন, সুয়েজ খালের দিকে পালিয়ে যাওয়ার আগে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ওই মার্কিন বিমানবাহী রণতরী ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনের এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইজেনহাওয়ারের মতো অন্য কোনো রণতরী লোহিত সাগরে প্রবেশ করা মাত্র আবারও আমাদের হামলার শিকার হবে। হুথি নেতা বলেন, গত 9 মাস ধরে গাজার উপর ভয়াবহ গণহত্যা ও পাশবিকতা চালিয়েও ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল। নিজেদের পরাজয়ের কথা এখন ইহুদিবাদী কর্মকর্তাদের মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। গাজার জন্য একটি দাবিদারি সরকার গঠন করে সেখানকার মানুষের উপর তা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা ইসরায়েল শুরু থেকে করে আসছে তা গাজাবাসী মেনে নেয়নি বলে আব্দুল মালেক আল হুথি উল্লেখ করেন। লেবাননে ইসরায়েল সীমান্ত পরিস্থিতি নিয়ে আনসারুল্লাহ নেতা বলেন, লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েল এমন পরিস্থিতির শিকার হবে যা সে কোনোদিন কল্পনা করেনি। হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরাল্লাহ ইরানকে প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ হিসেবে অভিহিত করে বলেছেন, ইরানের শাসন ব্যবস্থা প্রতিরোধ ফ্রন্টের জন্য রোল মডেল হিসেবে কাজ করছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি নিহত হওয়ার 40তম দিবস উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে এক অনুষ্ঠানে বৈরুত থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে ভাষণ দেন সৈয়দ নাসরাল্লাহ। এতে তিনি প্রেসিডেন্টের নিহত হওয়ার পরবর্তী পরিস্থিতি অত্যন্ত ধৈর্য এবং বিচক্ষণতার মাধ্যমে নিয়ন্ত্রণ করায় তেহরানের প্রশংসা করেন। ইরান পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন হাসান নাসরাল্লাহ। তিনি বলেন, ইরান আধিপত্যকামী, অত্যাচারী, লুটেরা ও উপনিবেশবাদী শক্তিগুলোর বিরুদ্ধে একটি শক্তিশালী দুর্গে পরিণত হয়েছে। অনুষ্ঠানে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ ফ্রন্টগুলোর বিজয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বড় ধরনের ভূমিকা পালন করেছেন। সব আন্তর্জাতিক ফোরামে তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং তাদের বক্তব্যগুলো এখনও কার্যকর ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, রাইসি এবং আবদুল্লাহিয়ান ফিলিস্তিনের পক্ষে যেসব কাজ করেছেন আমরা তা কখনো ভুলতে পারব না। নিহত প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে অদম্য ও অক্লান্ত পরিশ্রমী উল্লেখ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেন, তারা প্রমাণ করেছেন ইরান বিশ্বের বড় বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে কোণঠাসা করতে সক্ষম। আল জাজিরার খবরে বলা হয়েছে, 4 বছর পর বিতর্কে মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টার দিকে সিএনএনের আটলান্টা স্টুডিওতে এই বিতর্ক শুরু হয়। বিতর্ক শুরুর কিছুক্ষণ পরই নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী বাইডেন গাজা যুদ্ধ নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। প্রশ্ন করা হয়, যুদ্ধ শেষ করতে বাইডেন কি করবেন? উত্তরে বাইডেন বলেন, একমাত্র হামাসই এই যুদ্ধের শেষ করতে চায় না। বাইডেন ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, হামাসকে নির্মূল করতে হবে। বিতর্ক মঞ্চে উঠে প্রথা অনুসারে করমর্দন করেননি বাইডেন এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্প। বিতর্কের শুরুতে উঠে আসে অর্থনীতি ইস্যু। এরপর একে একে গর্ভপাত অধিকার, কর, স্বাস্থ্যসেবা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিতর্কে জড়ান দুইজন। বিভিন্ন বিষয়ে তারা পরস্পরকে আক্রমণ করেন। আক্রমণ ব্যক্তিগত পর্যায়ে চলে যায়, তবে বিতর্কে বাইডেন ভালো করতে পারেননি। এ নিয়ে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে হতাশা দেখা গেছে। সিএনএনের খবরে বলা হয়, বাইডেনের বিতর্ক শীর্ষস্থানীয় ডেমোক্রেটদের মধ্যে বিপদ ঘণ্টা বাজিয়ে দিয়েছে। অবশ্য বাইডেন মনে করেন তিনি ভালোই করেছেন। একই সঙ্গে বলেন, একজন মিথ্যাবাদীর সঙ্গে বিতর্ক করা কঠিন। অন্যদিকে বিতর্ক শেষ হওয়ার আগেই ট্রাম্পের প্রচার শিবির তার জয় দাবি করে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা স্টিভ স্ক্যালিস এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প বিতর্কে জয়ী হয়েছেন। বাইডেন আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। ট্রাম্পই আগামী ৫ নভেম্বরের নির্বাচনের একমাত্র পছন্দের প্রার্থী। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, এমন সময় এই বিতর্ক হলো যখন রাফায় গণহত্যা নিয়ে উদ্বেগের কারণে আটকে রাখা বোমার বিশাল একটি চালান ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। গণহত্যার পরও ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়ার কারণে বাইডেনের মুসলিম সমর্থকরা আগেই জানিয়ে দিয়েছিলেন তারা এবার ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেবেন না। এই কথাও মনে করিয়ে দিয়েছে এক্সিওস। খবরে বলা হয়, ওই চালানে ১,৮০০টি ২,০০০ পাউন্ডের এবং ১,৭০০টি ৫০০ পাউন্ডের বোমা রয়েছে। আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী সুজাইয়ার আশেপাশে হামলা শুরুর পর গাজা সিটির বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করেছেন। অনেক লাশ ও আহতকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তাছাড়া বুরিজ শরণার্থী শিবিরে উদ্ধার কার্যক্রমের সময় ইসরায়েলি বিমান হামলায় গাজার সিভিল ডিফেন্স এজেন্সির ৩ চিকিৎসাকর্মী নিহত হন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ৭টি ফ্রন্ট থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি বলেন, যারা আমাদের সঙ্গে এই ধরনের কাজ করছে তাদের আমরা পৃথিবীতে থাকতে দেব না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ই অক্টোবর গাজায় হামলা শুরুর পর বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩৭,৭৬৫ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইরানে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। আগামী বছরের জুনে এই ভোট গ্রহণের কথা ছিল, কিন্তু ১৯শে মে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগাম ভোট গ্রহণ হলো। নির্বাচনে ৬ জনকে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছিল ইরান কর্তৃপক্ষ। পরে ২ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থী হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ জালিলি ও নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুর মোহাম্মদী। শনিবার ফল ঘোষণার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবেন। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। পররাষ্ট্র এবং পারমাণবিক নীতি, সরকারের বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ, সামরিক, গণমাধ্যম ও বিভিন্ন আর্থিক সম্পদের বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেন। খামেনির বর্তমান বয়স ৮৫ বছর। মনে করা হচ্ছে, এবার যিনি প্রেসিডেন্ট হবেন তিনি পরবর্তী সময় খামেনির উত্তরসূরি নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন। এবারের নির্বাচনের আগে খামেনি তাই প্রার্থী হিসেবে তার রক্ষণশীল ধারণা পোষণ করেন এমন ব্যক্তিদের আধিপত্য নিশ্চিত করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।